স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত কার্যতালিকায় বলা হয়, জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি করবেন। আবেদনের রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। এর আগে গত 23শে অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ক্যাম্পগুলোতে বাড়ছে খুন, অপহরণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সহ 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে 2017 সালের 25শে আগস্টের পর এসেছে অন্তত 8 লাখ। গত কয়েক মাসে নতুন অনুপ্রবেশ করেছে 80,000-এর বেশি রোহিঙ্গা। গেল 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা এখন স্থানীয়দের কাছে বোঝায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটে পড়তে হচ্ছে স্থানীয়দের। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ বন্ধের দাবিও তাদের। ক্যাম্পের ভিতরে ন্যূনতম যারা এখানে চাকরি করে স্থানীয়রা, তাদেরকেও হুমকি ধমক দিয়ে রাখে। বাংলাদেশ থেকে 30টা ক্যাম্পের মধ্যে যারা এই রোহিঙ্গা আছে তাদেরকে অতি দ্রুত যাতে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। মজুরি শ্রম বাজারটা নষ্ট করে দিচ্ছে তারা। ডেলি কাজ করে আমাদের থেকে টাকাটাও তারা নিয়ে যাচ্ছে। আমাদের এই যে গ্রামে গঞ্জে শ্রমিকরা ছিল তারাও তাদের জন্য কাজ পাচ্ছে না। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অধিকার বাস্তবায়ন কমিটির। ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধাই গোটা দেশে অবাধ বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস, অপরাধ, গুম খুন বেড়ে চলেছে। এই রোহিঙ্গা বিভিন্ন দলের সন্ত্রাসী গোষ্ঠীরা এখন আমাদের অপহরণ বাণিজ্য থেকে শুরু করে স্থানীয়দেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছে। একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উখিয়ার জনগণ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। সম্প্রতি রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মি দখলে নেয় আরও অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নতুন করে অনুপ্রবেশ ঘটলে উখিয়া টেকনাফের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড যেন এক মরণ ফাঁদ। নির্ধারিত সময়ে সংস্কার না হওয়ায় বেহাল সড়কটি ক্রমেই চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ঢিলে ঢালা কাজের কারণেই বেড়েছে ভোগান্তি। তার উপর মাত্রাতিরিক্ত ধুলাবালিতে থমকে দাঁড়িয়েছে জনজীবন। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড, যার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। কোথাও হাঁটু পরিমাণ গর্ত, কোথাও ঢাকনাবিহীন ম্যানহোল। এ নিয়ে স্থানীয়দের অনুযোগেরও যেন অন্ত নেই। জরাজীর্ণ রাস্তাঘাট, অসহনীয় ধুলাবালি, জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ, নাজুক সুয়ারেজ ব্যবস্থা, দূষণ ও যানজট যেখানে নিত্যসঙ্গী। আমতলা থেকে একবারে 60 ফিটে মাথা 2 নম্বর পর্যন্ত তো রাস্তাটা খুবই ভাঙা, খুবই খারাপ। গাড়িতে চলতে আমাদের খুবই কষ্ট হয়। গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, রোগী মারা যাচ্ছে। এই কি অবস্থা? বিশেষ করে শীত মৌসুমে ভোগান্তি বেড়েছে বহুগুণে। অতিষ্ঠ এখনকার জনজীবন, নাকাল নানা শ্রেণী পেশার মানুষ। খানাখন্দ, তারপরে ধুলাবালি, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এখান দিয়ে স্কুল আছে। ইন্ডিয়া দিল্লিতে ধুলার জন্য স্কুল কলেজ বন্ধ করতে, এখন তো ঢাকায় সেই অবস্থা, মানে বন্ধ করা উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের নামে গেল কয়েক বছর ধরেই কাজ চলছে ধিমে তালে। ছিল সুষ্ঠু পরিকল্পনার অভাব। এক একজন এক এক সাইডে আর কি দেখাশোনা করতেছে, কিন্তু সব সময় যে চলতেছে তা বলে না। এই কাজটা যদি দ্রুত শেষ হয়ে যেত আমাদের দুর্ভোগটা কম হতো, কিন্তু কাজ শুরু করে কিন্তু শেষ করে না সব। মিরপুর 2 নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য 3.63 কিলোমিটার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আকর্ষণ বিদেশি স্টল ও প্যাভিলিয়নে। স্টলগুলোতে বেচাকেনাও চোখে পড়ার মতো। তবে আন্তর্জাতিক মেলা হলেও বরাবরের মতো হাতে গোনা মাত্র কয়েকটি দেশ অংশ নেয় এবারও পণ্যের বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। আর এক মাসের জন্য উচ্চ আবাসন ব্যয়ে দিশেহারা বিদেশি বিক্রেতারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারও দেশির পাশাপাশি বিদেশি পাহাড়ি পণ্যের দিকে ঝোঁক ক্রেতার। শীত জেঁকে বসায় চাহিদা বেড়েছে কাশ্মীরি শাল, চাদর ও কোটির। মেলায় মিলছে দামি পাথরের ইরানি গয়না, টার্কিশ কার্পেট ও পাকিস্তানি জুতা। তবে খুব বেশি দেশ অংশ না নেয় এবারও পণ্যের তেমন বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। এগুলো সাধারণত সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অথেন্টিক এবং একেবারেই জেনুইন, যার কারণে এটা আমি ইন্সপায়ার্ড হয়ে পারচেস করেছি। এখানে যদি আরও অনেক অন্যান্য কান্ট্রির ইয়েগুলোও আসতো, আরও প্রোডাক্ট, আরও ভ্যারাইটিস প্রোডাক্ট থাকতো, তাহলে আমার মনে হয় যে কাস্টমারও অনেক বেশি হতো। এদিকে ভিনদেশি বিক্রেতারা বলছেন মেলার ভেন্যু ঢাকা থেকে দূরে হওয়ায় থাকা, খাওয়া ও যাতায়াত খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন না তারা। আমি কাশ্মীর থেকে এসেছি, কিন্তু এক মাসে আমার বাসা ভাড়া ও যাতায়াত খরচ অনেক পড়ে যায়। তাই এত দূর থেকে এসে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে ফিরে যেতে পারি কিনা সন্দেহ। বাংলাদেশে সরকার বদল হয়েছে, তাই নতুন সরকারের প্রতি আমাদের কিছু প্রত্যাশা আছে। আশা করছি তারা অচিরেই সেগুলো বিবেচনা করবেন। এদিকে মেলা ভালো মতো চলে না, আমরা খুবই লসে প্রোডাক্ট থাকে। কর্তৃপক্ষ কার্যকর কিছু উদ্যোগ নিলে আগামীতে আরও অনেক দেশ মেলায় অংশ নেবে বলে প্রত্যাশা তাদের। রিফাত স্নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড় ও চুয়াডাঙ্গা সহ দেশের 13টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে আছে সড়ক, মহাসড়ক। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই, তবে ভোগান্তিতে পড়ছেন স্বল্প আয়ের মানুষ। তীব্র শীতের মধ্যেও ঘন কুয়াশা উপেক্ষা করেই কর্মক্ষেত্রে যেতে হচ্ছে তাদের। এদিকে চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীত জেঁকে বসেছে দক্ষিণাঞ্চলেও। ভোলায় কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাঁটাখালী নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ হয়নি 4 বছরেও। এ নিয়ে চরম অনিশ্চয়তায় এলাকাবাসী। চলতি বছরের জুনেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে ফেরত চলে যায় প্রকল্পের সব টাকা। জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে 25 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় নতুন করে প্রকল্পের চাহিদা দিয়ে দ্রুত কাজটি শেষ করা হবে। সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা বাজারের পুরনো পরিত্যক্ত রেল ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2021-22 অর্থ বছরের 64 জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় কাটাখালী সেতু নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের আগস্টে। 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে সেতুটির কাজ 2024 সালের জুনে শেষ করার নির্দেশনা থাকে। তবে 2022 সালের মার্চে অর্ধেক কাজ করে অপারগতা জানিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মঈনুদ্দিন বাসী লিমিটেড। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2 কোটি 68 লাখ টাকার বিল দেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী কাজ শেষ করতে না পারায় ফেরত চলে যায় বাকি টাকা। নানা জটিলতায় নতুন করে সেতুর কাজ শুরু না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন এই অঞ্চলের মানুষ। যে একটা রোগী যে হাসপাতালে নিয়ে যাবো আমার এই সুযোগ নাই। 30-35টা গ্রাম আছে, প্রতিদিন দেখা যায় 5-7 কিলো পথ ঘুরে মানে যা লাগে। দীর্ঘদিন যাবৎ কাজ না করায় চুরি হয়ে যাচ্ছে রডসহ নির্মাণ কাজের মালামাল। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। সর্বক্ষেত্রেই অসুবিধা, এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা এদের জন্য ভয়াবহ হয়ে গেছে। ব্রিজটা যেন মেরামত করে মানুষের চলাচলের এবং যানবাহনের চলাচলের উপযুক্ত হয়, সেই ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ নতুন করে বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের যে জরিমানা করার পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অনুদান খাত থেকে টাকা পাই, তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করার কাজটা আমরা এই বছর যদি কাজ করতে নাও পারি, আমরা আগামী বছর এটা বরাদ্দ দেব। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। সদরের ঝিনাই নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে 2 লাখের বেশি মানুষ। নদী পারাপারে হরহামেশা দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। সেখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, কিন্তু নেই কোনো পদক্ষেপ। তবে আশার বাণী শোনালেন জেলা নির্বাহী প্রকৌশলী। প্রস্তাব অনুমোদন হলেই কাজ শুরুর কথা জানালেন তিনি। জামালপুর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকার উপর দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি এই 4 উপজেলায় মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে এখানকার মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের কাজে নদী পার হয়ে যেতে হয় শহরে। বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকায় উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। স্থানীয়রা একটি সেতু নির্মাণের জন্য বারবার দাবি জানালেও কারো কানে পৌঁছায়নি। আমরা অনেক কষ্ট করে আমরা খুব বেশি হাটে বাজারে নিয়ে যাই। আমরা আবাদ করলে পরে ফসল আনতে আমাদের অনেক কষ্ট হয়। স্টুডেন্টরা যখন নৌকাতে উঠে নৌকা পুরো ডুবুডুবু হয়ে যায়, মানে নৌকা ডুবির আশঙ্কা থাকে। কোনো জনপ্রতিনিধি আমাদের দিকে তাকায়নি। জনগণের প্রাণের দাবির কথা ভেবে ব্রিজটাকে যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। সেতুটি নির্মাণ হলে 4 উপজেলার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এ অঞ্চলের কৃষিখাত ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। কৃষিজাত পণ্য বাজারে নেওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া, যোগাযোগ, পরিবহন সব দিক দিয়ে এই জায়গায় যদি হয়, তাহলে 4 উপজেলার মানুষ সামষ্টিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবে। সেতুর জন্য একটি প্রস্তাবনা পাঠানো এবং সেটি অনুমোদন হলে কাজ শুরু করা হবে বলে জানান জামালপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী। উক্ত স্থানে একটা যাতে ব্রিজ হয় সেই জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরণ করেছি। এটি অনুমোদিত হলে এলাকার জনগণের যে প্রাণের দাবি এটি বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। জনদুর্ভোগের কথা বিবেচনা করে শীঘ্রই সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। গত বছর মুড়িকাটা পেঁয়াজের ভালো দাম পেয়ে বছর কুষ্টিয়ার কয়েকটি জেলার কৃষকরা আবাদ বাড়িয়েছিলেন। উচ্চ দামে বীজ কিনে আবাদ করার পর এখন পেঁয়াজের বাজার ধস নামায় হতাশ কৃষকরা। এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। দেশে কৃষকদের বাঁচাতে পেঁয়াজ আমদানির বিপক্ষে অবস্থান নেন তারা। কুষ্টিয়ার দৌলতপুর সহ কয়েকটি উপজেলায় বিস্তীর্ণ জমিতে এবার আবাদ হয়েছে মুড়িকাটা পেঁয়াজের। বেশি দাম দিয়ে পেঁয়াজের বীজ কিনে রোপণের পর পরিচর্যা সহ সব মিলিয়ে বিঘা প্রতি কৃষকের খরচ পড়েছে লাখ টাকার কাছাকাছি। কিন্তু লাভের আশায় বেশি খরচ দিয়ে উৎপাদন করলেও বাস্তবতায় দেখা যাচ্ছে খরচ তুলতেই এখন হিমশিম কৃষকের। আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে 25 থেকে 30 টাকায়। ন্যায্য দাম নিশ্চিতে সড়কেও নেমেছেন তারা। বর্তমান যে পরিমাণ পেঁয়াজের বাজার, এই পরিমাণ পেঁয়াজে মোটামুটি আমার 0.5% টাকায় উঠছে না। গরিব চাষি আমাদের এদিকে নগদ টাকা দিয়ে কেউই আবাদ করে না, বা বাড়ি ছাড়তে হবে ওই সারের বিছনের দাম দিতে হলে। ব্যবসায়ীরাও জানান গত বছরের তুলনায় মুড়িকাটা পেঁয়াজের বাজার এবার কম। এ কারণে আড়তে পেঁয়াজ এনে দাম শুনে হতাশ কৃষকরা। বাইরে থেকে এলসি আমদানি হয়েছে পর্যাপ্ত পরিমাণ, এজন্য চাষিরা বেশি লস খাইছে। বিছন কিনা 8,000 টাকা, বিক্রি করছিল 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকা মন। পেঁয়াজ অনেক লস হবে চাষিদের। কৃষকদের দাবি বাজারে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজ থাকার পরও আমদানি করার কারণেই এ দরপতন। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। বেচতে 80 থেকে 30 টাকা, 32 টাকা কেজি, প্রায় অর্ধেক টাকা উঠবে। চাষিরা কেমন করে বাঁচবে? আমার 1 বিঘা পেঁয়াজে 80,000 থেকে 1 লক্ষ টাকা খরচ। আমাদের প্রতি বিঘাতে 40-50 হাজার টাকা লস হচ্ছে। বাজারে মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজও পর্যাপ্ত আছে। পাশাপাশি আমদানির কারণে অন্য দেশ থেকেও আসছে পেঁয়াজ। এসব কারণেই পেঁয়াজের দাম কম। এলসি বা আমদানির যে অনুমতি দেয় সেই জায়গাগুলোতে আরটু করতে হবে, যাতে যখন আমাদের দেশের পেঁয়াজগুলো ওঠে সেই সময় যেন ওই বিদেশি পেঁয়াজটা না আসে, যাতে আমাদের দেশি কৃষকরা দামটা পেতে। দেশের কৃষকদের বাঁচাতে এই মুহূর্তে পেঁয়াজ আমদানির অনুমতি বাতিল করার দাবি কৃষকদের।
ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জে বিস্তীর্ণ জমিতে পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়া আর বাজার দর ভালো হওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন তারা। তবে গত বছরের চেয়ে উৎপাদন খরচ বেশি হলেও মৌসুম শেষে ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমে মানিকগঞ্জে 4000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে 1000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বাকি জমিতেও পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। জমি তৈরি, সার, বীজ, সেচ, কীটনাশক, শ্রমিক সব মিলিয়ে বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ হয় 50 থেকে 60 হাজার টাকা। প্রতি বিঘায় ফলন আসে 60 থেকে 70 মন। যদি ফলন ভালো হয় তাহলে মনে করেন যে 60 মন বা 50 মন এরকম হয়। উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সবকিছুর দাম বাড়ায় এবছর পেঁয়াজ চাষে খরচ প্রায় দ্বিগুণ। 60,000 টাকা খরচ হলে 1,20,000, 1.5 লাখ এরকম টাকা লাভ পাইতে পারি। তবে অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন কৃষক। এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে ফলন একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রান্তিক কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যে আবহাওয়া যদি এরকম কন্টিনিউ করে এবং কৃষকরা যদি আমাদের পরামর্শে মাঠে পরিচর্যা ঠিকমতো করতে পারে তাহলে তারা আশানুরূপ ফলন পাবে। জেলার চাহিদা পূরণ করে অন্যান্য অঞ্চলের চাহিদাও পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। রাজধানীর আগারগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন, অভিজ্ঞতা আছে, 30 বছরের অভিজ্ঞতা, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব হয়েছেন, কিন্তু উনি গলা কাটা ফিস নেন। উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না। তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না। হি ইজ নট এ প্রফেশনাল। যতই টেক্সট বুক নলেজ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, নৈতিক মানটা যদি না থাকে তাকে আমরা প্রফেশনাল বলবো না। এই 3টা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায়, পেশাদার বলা যায়। আমরা আশা করব যে আমাদের অফিসাররা এই 3টা ক্রাইটেরিয়া মিট করে কাজ করবেন। দর্শক, চীনের উত্তর পূর্ব হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে সবচেয়ে বড় তুষার ও বরফের ভাস্কর্য উৎসব। এবার বসেছে 41তম আসর। এই আসরে বরফ কেটে বানানো হয়েছে দুর্গ, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই উৎসব এখন বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। 1985 সালের 5ই জানুয়ারি চীনে প্রথমবারের মতো হয় বরফ উৎসব, যার নাম রাখা হয়েছিল হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতি বছর 5ই জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলে এ আয়োজন। আর উদ্বোধনের আগেই নানা আকর্ষণ ছড়িয়ে থাকে দর্শনার্থীদের জন্য। বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য। প্রতি বছর লাখো মানুষ এই বরফ উৎসব দেখতে জড়ো হন দূর দূরান্ত থেকে। ঘুরে বেড়ানোর সময় দাঁতে দাঁত লেগে যাওয়া ঠান্ডা উপভোগ করেন অনেক পর্যটক। আমি খুবই পুলক অনুভব করছি। হারবিনে এটাই আমার প্রথমবার। আমি বেশ অভিভূত। ঠান্ডা হলেও এটা উপভোগ করার মতো। 41তম উৎসবের সবচেয়ে বড় বরফের ভাস্কর্যের সাথে বিভিন্ন ড্রোন শটের আয়োজন করা হয়। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালকে বিবেচনা করা হয় বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম। অবিশ্বাস্যভাবে সুন্দর এবং এখানে পরিবারের সাথে আসা খুবই আনন্দদায়ক। ছুটির মতো মনে হয়। হারবিনের লোকেরাও খুব উষ্ণ স্বাগত জানায়। সবকিছু সামগ্রিকভাবে দুর্দান্ত। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিন বলেছেন, উৎসবটি ইতিহাসের সর্ববৃহত্তম জায়গা হিসেবে তৈরি করা হয়েছে। এতে রেকর্ড পরিমাণ 3 লক্ষ ঘনমিটার বরফ এবং তুষার রয়েছে, যা এখন পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এ উৎসবে দর্শনার্থীরা বিশাল বরফের দুর্গ এবং ভাস্কর্যগুলোর সাথে ছবি তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সময়কে আরো সুন্দরভাবে উপভোগ করছে। আবার অনেকে ভাস্কর্যগুলোর চারপাশে তুষার নিয়ে খেলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।
সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা, কুয়ালালামপুরের মার্দেকা কিংবা চীনের সাংহাই টাওয়ার আকাশচুম্বী ভবনগুলো বহন করছে বিংশ শতাব্দীর স্থাপত্যশৈলী। তবে প্রায় ১৭০০ বছর আগে তৈরি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের শিবাম শহরের উচ্চ অট্টালিকা তাক লাগিয়েছে প্রাগৈতিহাসিক সময়ের স্থাপত্য কৌশলে। তারই ধারাবাহিকতায় আজও বিশ্বের বিভিন্ন দেশ অঘোষিতভাবে প্রতিযোগিতা করছে উঁচু ভবন নির্মাণে। শহর বললেই আমাদের চোখের সামনে গগনচুম্বী ভবন আর সড়ক ভর্তি গাড়ির চিত্র ভেসে ওঠে। বিশাল অট্টালিকা ছাড়া আধুনিক শহরগুলো যেন কল্পনাই করা যায় না। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহর আকাশছোঁয়া অট্টালিকার জন্য সুপরিচিত। সেই হিসেবে মরু অঞ্চলে অসংখ্য অট্টালিকার কারণে ইয়েমেনের শিবাম হাদ্রামাউত শহর পরিচিতি পায় মরুভূমির ম্যানহাটন হিসেবে। ঐতিহাসিকদের মতে শিবাম শহরের গোড়াপত্তন খ্রিস্টীয় ৩০০ সালের দিকে। আশ্চর্যের বিষয়, অট্টালিকাগুলো কিন্তু শখ বা বিলাসিতার মানসিকতা থেকে গড়ে ওঠেনি। মরুভূমির বেদুইন ডাকাতের হাত থেকে বাঁচতেই একদল মানুষ এই বহুতল অট্টালিকাগুলো বানিয়েছিল। বাড়িগুলোর প্রথম ও দ্বিতীয় তলায় বসবাস করত না কোনো মানুষ। স্থান হতো গবাদি পশু ও আসবাবপত্রের। বেদুইন ডাকাতের হাত থেকে বাঁচতে ৩ তলা থেকে উপরের তলাগুলোতে বসবাস করত মানুষ। এ কারণে নিচতলা ও দোতলায় কোনো জানালাও থাকতো না। ৩ তলা থেকে মানুষ থাকায় উপরের ফ্ল্যাটে ছিল দরজা জানালা। শিবামের দালানগুলো তৈরিতে ব্যবহার হয়নি পাথর বা পোড়াই ইট। মরুভূমির তপ্ত রোদে হয় এই অট্টালিকাগুলো। মাটির ভবনগুলোর উচ্চতাও কিন্তু কম নয়। বর্তমান সময়ের একটি ১১ তলা উঁচু ফ্ল্যাট বাড়ির সমান এক একটি ভবন। ১৯৮২ সালে শিবামের প্রাচীন অট্টালিকাগুলোকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। ছোট এই শহরটিতে রয়েছে প্রায় ৫০০-র বেশি অট্টালিকা, যেখানে বর্তমানে ৭ থেকে ৮ হাজার মানুষ বসবাস করে। তবে শিবামের অধিবাসীরা এখন আর খুব ভালো নেই। প্রাচীন শহর হলেও যুদ্ধের বিভীষিকা থেকে বাদ যায়নি এই শহরটিও, যে কারণে ইচ্ছে থাকলেও যুদ্ধের দামামায় দর্শন থেকে বিরত রয়েছেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে পর্দা উঠছে বিপিএল-এর সিলেট পর্বের প্রথম দিনের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। অন্যদিকে টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শনিবার বিকেল থেকে কাউন্টারে দেওয়া হয়েছে টিকিট। প্রথম দিন টিকিট পেয়ে খুশি দর্শকরাও। সিলেট থেকে জানাচ্ছেন প্রত্যুষ তালুকদার, ক্যামেরায় ছিলেন কৌশিক এস সিংহ। সকাল থেকেই সরগরম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড। চা বাগান ও টিলাঘেরা মাঠে অনুশীলনে ব্যস্ত তামিম, মুশফিক, অনিক, শাহিন শাহ আফ্রিদি, কর্নওয়েলরা। ঢাকা পর্ব শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের অনুশীলনে মুখরিত সিলেটের স্টেডিয়াম পাড়া। ব্যস্ততা মাঠের বাইরেও চলছে স্টেডিয়াম সংস্কার ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগেভাগেই ছক কষে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অলরেডি আমাদের প্রেস বক্স সহ গ্যালারি এবং আরও বিভিন্ন জায়গায় যে বেশ কিছু সংস্কার হয়েছে, তার সাথে বোর্ডের পক্ষ থেকে মানে ব্র্যান্ডিংয়ের যারা আছেন তারা সাজসজ্জার কাজগুলো দেখছেন। আমাদের পুলিশি ডিপ্লয়মেন্ট রয়েছে, সাদা পোশাকে নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে। টিকিটের বিষয়ে যদি কোনো ঝামেলা থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। টিকিট বিক্রির শুরুটা ছিল নির্ঝঞ্ঝাট। প্রিয় দলের পাশাপাশি বিশ্বসেরা ক্রিকেটারদের সমর্থন দিতে প্রতিটি ম্যাচেই দর্শকরা ভিড় জমাবেন। কর্তৃপক্ষের কাছে জানাবো যে মানুষ যেন সুষ্ঠুভাবে টিকিট পায়, কারণ অনেক সময় টিকিট কালোবাজারের কাছে চলে যায়। নারী টি-20 সিরিজ হয়েছে এনসিএল, এই দুটাতে দর্শক খরা থাকলো। এবারে বিপিএল-এ কিন্তু গ্যালারি ভর্তি দর্শক হবে। ক্রিকেট প্রেমী এবং একজন সিলেটি হিসেবে আমরা যে এত গুরুত্ব পাচ্ছি সেটি আসলে নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার। গেল আয়ারল্যান্ডের সাথে নারীদের টি-20 ক্রিকেট সিরিজ, এরপর এনসিএল টি-20 সিরিজ। কোনোটি তেমন একটা দর্শক টানতে পারেনি। তবে এবার দর্শক গ্যালারি উপচে পড়বে, এমনটাই প্রত্যাশা সকলের। সেই সাথে সিলেটের ক্রিকেট মদিদের প্রত্যাশা তাদের নিজেদের দল সিলেট স্ট্রাইকার্স কেবল সিলেটে নয়, পুরো টুর্নামেন্টে ভালো করবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট স্বাগতিকরা জিতেছে 6 উইকেটে। এই টেস্টে জয়ের সাথে সাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে নিজেদের কোয়ালিফাই করল প্যাট কামিন্সের দল। বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হবার আগে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণটা কঠিন ছিল ভারতের জন্য। পার্থে প্রথম টেস্ট জেতার পর থেকেই ধীরে ধীরে নিজেদের দাপট হারিয়েছে কোহলি, রোহিতরা। পুরো টুর্নামেন্টে ধুঁকতে থাকা ভারত
সিডনি টেস্টেও ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিনের খেলায় মাত্র 16 রান যোগ করতেই 4 উইকেট হারিয়েছে তারা। প্রথম ইনিংসে 4 রান লিডের পর দ্বিতীয় ইনিংসে 157 রানেই অল আউট তারা। ফাইনালে কোয়ালিফাই আর সিরিজ জিততে স্বাগতিকরা দরকার ছিল মাত্র 161 রান। অল্প লক্ষ্য মাত্র 27 ওভারেই টপকে যায় স্বাগতিকরা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।